নাঈম আবেদীন, আপনার কাছেই শুনতে চাচ্ছিলাম সেই স্মৃতিচারণের জায়গাটায় কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, আর সেখান থেকে সেটা কখন এক দফায় চলে গেল, একদম এক দফা এক দাবি, এবং তার পরবর্তী সময়ে নানান ধরনের প্রতিবন্ধকতা, একের পর এক কর্মসূচি আসতে শুরু করা, যেটা আমরা জানি, কিন্তু ভেতরগত খবরগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, কোটা সংস্কার আন্দোলন তো মূলত 2018 সালে হয়েছিল, এরপরে আবার 2024-এ সরকার যখন ওই একটা সলভড বিষয় যখন আবার সামনে চলে আসলো 24-এ, তখন প্রথমত মেইনলি চাকরি প্রত্যাশী যারা ছিল তাদেরই কিন্তু ইনভলভেন্স ছিল এই আন্দোলনে। তো আমাদের মেইনলি সাধারণ ছাত্রদের এখানে ইনভলভেন্সটা হয়েছিল ছাত্রলীগের এবং আওয়ামী লীগের যে হামলা সাধারণ শিক্ষার্থীদের উপর, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেখান থেকেই কিন্তু ছাত্রদের এবং পরবর্তীতে জনতার এখানে এঙ্গেজমেন্টটা হয়। তো বিশেষ করে যদি কোটা সংস্কার আন্দোলন থেকে বের হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা বলতে হয়, তাহলে কিন্তু আমরা মেইনলি শুরু করতে হবে 15 জুলাই থেকে। কারণ ওই দিনই আমার যতটুকু মনে পড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বাহিনী সাদ্দাম ইনানের নেতৃত্বে মেয়েদের, বিশেষ করে আমাদের বোনদের উপর ব্যাপকভাবে তারা হামলা করেছিল এবং রক্তাক্ত করেছিল। সন্ধ্যার পরের যে ঘটনাটা সেটা বলছেন? না, বিকেলে। তো যখন ওই হামলাটি যখন হয়, তো এর আগে তো আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 10 জুলাই রামপুরা ব্লকেট করি, সারা বাংলাদেশে বাংলা ব্লকেট হয়। তো 15 জুলাই যখন সেই হামলা হয়, তখন মূলত সবাই আসলে একটা বিষয় সবাই রিয়েলাইজ করে যে অনেক হয়েছে হামলা, অর্থাৎ ছাত্রলীগের বা আওয়ামী লীগের যে বর্বরতা, সেই বর্বরতা আসলে মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এটা আসলে আমাদের দোষ যে দীর্ঘ 16 বছর যখন রাজনৈতিক নেতাকর্মীরা, ছাত্রদল এবং শিবির সহ ভিন্নমতের, অর্থাৎ আওয়ামী লীগের ভিন্নমতের যারা ছিল, তাদের উপর যে নির্যাতনটা হয়েছিল, তখন কিন্তু আমরা কেউই এটাকে পাত্তা দিইনি, কারণ আমাদের উপর তো হামলা হয়নি। এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা স্বভাব, যতক্ষণ পর্যন্ত না আমাদের ঘরে হামলা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের টনক নড়ে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই আন্দোলনটা আরও 10 বছর আগেই হওয়া উচিত ছিল। কিন্তু অতঃপর যখন আমরা দেখলাম যে শুধুমাত্র পলিটিক্যাল পার্সন না, যে নন পলিটিক্যাল এবং সাধারণ মানুষ আওয়ামী মুজিববাদ এবং আওয়ামী মতের বিরুদ্ধে যেই যাবে সেই নির্যাতিত নিপীড়িত হবে। তো সেই জায়গা থেকে আমরা পরিকল্পনা করি যে সবাইকে এখন সংগঠিত করতে হবে, এবং ছাত্রলীগের এই যে 20 ধাপ, এই 20 ধাপ না ভাঙা পর্যন্ত, তখনও কিন্তু সরকার পতন ওই চিন্তাধারা সকলের, কয়েকজনের মধ্যে আসলেও সকলের মধ্যে আসেনি। অর্থাৎ তখন ছাত্রলীগের প্রতি সবার ক্ষোভটা কিন্তু দাঁড়ায় যে যখন ছাত্রলীগ এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপর নির্বিচারে এইভাবে লাঠি পেটা করে দৌড়ে দৌড়ে মেয়েদের মারছিল, রাস্তায় পড়ে যাচ্ছিল, তারপরেও তারা সেখানে এসে পেটাচ্ছিল। তো এই বিষয়গুলো দেখে আপনারা জানেন যে এরপরে তো সবাই বাংলাদেশের সব জায়গায়, জাহাঙ্গীরনগর, সোশ্যাল মিডিয়া এটা খুব ভাইরাল হলো, ব্যাপকভাবে ভাইরাল হয়। এবং আমরা ওই দিন 16 জুলাই যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা নেমেছিলাম, এবং জাহাঙ্গীরনগর বেগম রোকেয়ার যেই আবু সাইদ ভাই, উনি 16 জুলাই যখন সন্ধ্যাবেলায় তিনি নিহত হন, সন্ধ্যাবেলা আমরা খবর পাই, আমরা আন্দোলন শেষ করে সন্ধ্যাবেলা বাসায় যাই, তখন আমরা রাতের দিকে এই বিষয়টা ব্যাপকভাবে আমাদের এই ভিডিওটা ভাইরাল হয় যে আবু সাইদ এইভাবে নিহত হয়েছে। এবং রীতিমতো তখন আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরনগরে আমাদের একজন শিক্ষক আছেন, ডক্টর লুৎফুল ইলাহি স্যার, উনি পর্যন্ত এরপরে আহত হন, উনি রক্তাক্ত ছিলেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে খবর আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে খবর আসে, মানে সারা বাংলাদেশের সকল জায়গা থেকে তখন খবর আসা শুরু হয় যে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে গিয়েছে। তো তখন আমরা 17 জুলাই আমাদের গায়েবী জানাজা আমরা অনুষ্ঠিত করি, এবং আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা গায়েবী জানাজার চেষ্টা করি, গায়েবী জানাজা করার জন্য। এবং এরপরে আমাদের যেই ঐক্যবদ্ধ হয়ে নামা যে 18 তারিখ, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং আপনার ক্যাম্পাস থেকে সবাইকে রীতিমতো বিতাড়িত করা হয়। পুলিশ, র্যাব, বিজেপি, তখন নাহিদ ভাই, তরিকুল ভাই, ওনারা মাইক দিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে বলছিলেন যে আপনারা কেউ চলে যাবেন না, বের হবেন না, কিন্তু তারা সেখান থেকে বের হইতে বাধ্য হয়। বিজিবি এবং র্যাব এসে তাদেরকে, পুলিশ সহ তাদেরকে বের করে দেয়। তো এরপরে আমরা তাদের সাথে যোগাযোগ রাখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মেহেদী হাসান মুন্না ছিল কেন্দ্রীয় সমন্বয়ক, তার সাথে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ছিল, হাসিবের সাথে যোগাযোগ ছিল।
তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং আমরা বলি যে এনি হাও এনি কস্ট তোমরা আজকে রাতটা কাটাও, আগামীকালকে সারা বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্লক করে দিবে। 17 জুলাই রাতের কথা। তো এরপরে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাস ধরে রাখতে পারেনি, তাদেরকে বিজিবি পুলিশ উঠিয়ে দেয় এবং তারা বিভিন্ন জায়গায় ঢাকার অলিতে গলিতে আশ্রয় নেয়। এবং 18 তারিখ আমরা সকাল তখন 10টা বাজে বা 9:45 বাজে এমন একটা টাইম, ইস্ট ওয়েস্টের সামনে আমরা প্রায় 1,500 থেকে 2,000 স্টুডেন্ট ছিলাম। আমাদের সাথে আফতাবনগর, রামপুরা, বনশ্রীর ওইদিকের সাধারণ শিক্ষার্থী এবং মানুষরা ছিল। এবং তখন আমরা শুনি ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ গুলি চালিয়েছে। তখন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, সাকিন ভাই মানে যারা সমন্বয় করছিল, তারা আমাদেরকে কল দেয় যে ইমিডিয়েট আমাদের হেল্প লাগবে। আমাদের গেটের ভিতর আমাদেরকে পুলিশ ঢুকিয়ে দিয়েছে এবং গেটের ভিতর বন্দুক ঢুকিয়ে শটগান দিয়ে ফায়ার করা হচ্ছে। যেহেতু আমাদের ডিস্টেন্সটা খুবই কম, 1 মিনিটের দূরত্ব ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটির, তখন আমরা 3টা অংশে ভাগ হয়ে যাই। একটা অংশ ইস্ট ওয়েস্টের সামনে থাকে, আরেকটা অংশ রামপুরা ব্রিজে চলে যায় এবং আরেকটা অংশ প্রায় 1000-এর মতো স্টুডেন্ট আমরা ব্র্যাকের সামনে দৌড় দিই। তখনই আমরা গিয়ে ব্র্যাকের সামনে দুর্গ গড়ে তুলি এবং ব্র্যাকের স্টুডেন্ট যারা ভিতরে আটকে পড়েছিল তাদেরকে বের করে নিয়ে এসে